ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ক্লাস 7-এর ইংলিশ ব্লুজুম শুরু করেছিলাম। লেসন 4 এর 2টি ক্লাস সম্পন্ন করানো হয়েছিল। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই সুন্দর গল্পটি থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি অর্থাৎ প্রশ্ন ছিল অ্যাক্টিভিটি 8 পর্যন্ত সেগুলো কমপ্লিট করানো হয়েছে। আজকে যে গ্রামার পার্টটি রয়েছে সেখান থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করানো হবে। সে 9, 10, 11, 12, 13 এ এবং বি এই অ্যাক্টিভিটিগুলো আজকে করানো হবে। পেজ নাম্বার হচ্ছে 39 থেকে 42। এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে, সেটা করানো হয়েছে এবং একটি প্যারাগ্রাফও রয়েছে, সেটা তোমাদের করানো হয়েছে। লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই সুন্দর গল্পটি আগের ক্লাসগুলো অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 সেগুলো পেতে চাইলে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেই ক্লাসগুলো খুব সুন্দরভাবে করানো রয়েছে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো ভাই বা বোন থাকে যারা ক্লাস 3 থেকে 6 পর্যন্ত পড়ে, তো তাদের ইংলিশ আমি সমস্ত ক্লাস করেছি, সেগুলো পেতে চাইলে আমার চ্যানেলের ভেতরে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, সেখানে সমস্ত ক্লাস করানো রয়েছে। চলো আজকের ক্লাস দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের যে গ্রামার পার্টটি রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। অ্যাক্টিভিটি 9 ওয়ার্ড 1 আউট, অর্থাৎ এখানে যে 4টি রয়েছে প্রশ্ন, তো সেখানে মোট 5টি করে 2টি 3টি 4টি করে ওয়ার্ড দেওয়া রয়েছে। সেই 4টি ওয়ার্ডের মধ্যে একটি ওয়ার্ড সেটি সবার থেকে আলাদা, তো সেইগুলো আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। তো প্রথমে একটা রয়েছে ম্যানশন, মানে বড় অট্টালিকা, প্যালেস প্রাসাদ, ফ্ল্যাট মানে হচ্ছে যে আমরা জানি কোনো বড় বিল্ডিংয়ের ছোটো ছোটো যে ঘরগুলো হয়ে থাকে সেগুলো এক একটি ফ্ল্যাট, তাই তো। আর হিউজ হাউস মানে বড় বাড়ি। তাহলে এখানে ম্যানশন অট্টালিকা যেগুলো বড় বাড়ি সেটাও একটি, প্যালেস সেটা প্রাসাদটা অনেক বড়, হিউজ হাউস এটা বড়, এই ফ্ল্যাটটির ছোটো অংশ, তো ছোটো এটা বাড়ির থেকে এটা ছোটো, তার জন্য এটি আলাদা হয়েছে, এটি ওয়ার্ড। 2 নাম্বার ড্রিজেল, ড্রিজেল কথা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, সেটাকে বলা হয় স্ট্রম মানে ঝড়, টেম্পেস্ট হচ্ছে যে সমুদ্রের ঝড়টাকে বলা হয়ে থাকে, আর সাইক্লোন হচ্ছে বড় ঘূর্ণিঝড়। তো এখানে বুঝতে পারছো এই যে ড্রিজেল গুড়ি গুড়ি বৃষ্টি এটা আলাদা, বাকিগুলো সবই একটি ঝড় বোঝাচ্ছে। তারপর 3টা রয়েছে ফ্রেন্ড মানে বন্ধু, ফো মানে শত্রু, অ্যালি মানে মিত্র, কম্প্যাট্রিয়ট মানে হচ্ছে যে স্বদেশী, স্বদেশী, ঠিক আছে। এখানে স্বদেশী বা অনেকটা বন্ধুর মতো, স্বদেশী তো বন্ধুই হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে এই যে ফো এটা হচ্ছে শত্রু, এটাই এর থেকে আলাদা। 4 নাম্বার রয়েছে রিফিউজ মানে অস্বীকার করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, ডিক্লাইন মানে ত্যাগ করা বা অস্বীকার করা, ডিনাই মানে অস্বীকার করা। তো এখানটা করে বুঝতে পারছো যে অ্যাকসেপ্টটা সবার থেকে আলাদা। তো প্রথমে ফ্ল্যাটটা করে দেওয়া রয়েছে, তারপরটা ড্রিজেল গুড়ি গুড়ি বৃষ্টি, ফো মানে হচ্ছে শত্রু, আর অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করে, 4টি এগুলো অড ওয়ান। অ্যাক্টিভিটি 9 এখানে কমপ্লিট হলো। এবার এখানে তোমাদেরকে বেশ কিছু জিনিস পড়তে হবে, গ্রামার পার্ট রয়েছে, এগুলো ভালো করে ক্লাসগুলো করতে হবে এগুলো জানার জন্য। স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকেন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে যে 2টি সেন্টেন্স না হচ্ছে সেগুলো পড়তে হবে। কী বলেছে? হি এন্টার্ড এ ড্যাজিলিং প্যালেস, অর্থাৎ সে একটি জাঁকজমকপূর্ণ প্রাসাদে প্রবেশ করেছিল। কার কথা বলা হচ্ছে? সেই যে মার্চেন্টের কথা বলা হচ্ছে। তো এখানে দেখবে যে ড্যাজিলিং আর প্যালেস এ দুটো, ড্যাজিলিংটা রেড লাইট রয়েছে, রেড কালারে রয়েছে, আর এটা ব্লু কালারে রয়েছে। সেরকমই পরের সেন্টেন্সে সি ডিসকভার্ড মেনি এনচ্যান্টেড রুমস, এখানটা করে ডিসকভার রয়েছে। তো ডিসকভার কথা হচ্ছে আবিষ্কার করা, কিন্তু এখানে হচ্ছে যে খুঁজে পেয়েছিল। তো সে খুঁজে পেয়েছিল, মেনি মানে অনেক, এনচ্যান্টেড মানে হচ্ছে অদ্ভুত, আর রুমস মানে হচ্ছে ঘর। তো এখানে এনচ্যান্টেডটা রেড রয়েছে আর রুমসটা ব্লু রয়েছে। এবার দেওয়া আছে দেখো, ইন দোজ 2 সেন্টেন্সেস দ্য ব্লু কালার্ড ওয়ার্ডস আর নাউন, ব্লু কালারের যে রয়েছে যে দুটো সেগুলো হচ্ছে যে নাউন মানে বিশেষ্য পদ, ঠিক আছে। বিশেষ্য মানে যেগুলো নাম বোঝাচ্ছে, কি প্যালেস মানে হচ্ছে যে প্রাসাদ, আর রুমস মানে হচ্ছে ঘর। দ্য রেড কালার্ড ওয়ার্ডস ডেসক্রাইব
দ্য নাউন্স, অর্থাৎ রেড কালার যে রয়েছে ড্যাজিলিং এবং এনচ্যান্টেড, এই দুটো কি নাউন, যে নাউন দুটোকে ডেসক্রাইব করছে, অর্থাৎ বর্ণনা করছে কি, যে ড্যাজিলিং মানে হচ্ছে যে জাঁকজমকপূর্ণ আর এনচ্যান্টেড মানে হচ্ছে অদ্ভুত। তো প্রাসাদটা প্রথমটা কী ছিল, প্রাসাদটা কীরকম, ড্যাজিলিং মানে জাঁকজমকপূর্ণ, মানে প্রাসাদটাকে বর্ণনা করছে। দ্বিতীয়টা রুমটা কীরকম ছিল, এনচ্যান্টেড মানে অদ্ভুত। দ্যাট কামস আফটার দেম, অর্থাৎ যেগুলো যে এই এর পরেই বসেন, ঠিক আছে, তাদের পরে বসে। তো দিস আর পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তো এইগুলোকে হচ্ছে যে বলা হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দে ফাংশন লাইক দ্য অ্যাডজেক্টিভস অ্যান্ড কোয়ালিফাই দ্য নাউন্স দ্যাট ফলো দেম, অর্থাৎ তো এইগুলি অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদের মতো কাজ করে এবং নাউনকে বিশেষিত করে। লেট আস লুক অ্যাট সাম মোর এক্সাম্পল অফ পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, আরও বেশ কিছু পার্টিসিপেল অ্যাডজেক্টিভ উদাহরণ দেখা যাক। নিচে দেওয়া রয়েছে কী কী, এ রোলিং স্টোন গ্যাদার্ড নো মস, মস কথা হচ্ছে যে শ্যাওলা, ঠিক আছে। তো একটা গড়ি চলা, রোলিং মানে হচ্ছে গড়ি চলা, আর স্টোন মানে হচ্ছে পাথর, তো গড়ি চলা পাথরে কখনো শ্যাওলা জন্মায় না। 2 নম্বর রয়েছে এখানে যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যে চিৎকার করে যাওয়া কুকুর, বার্কিং মানে হচ্ছে ডাকছে বা চিৎকার করছে, কুকুরের ডাকটাকে বার্ক বলা হয়ে থাকে। তো চিৎকার করার কুকুর কদাচিৎ কামড়ায়, সেলডম মানে হচ্ছে কদাচিৎ, আর বাইট মানে কামড়ানো। তারপরে রয়েছে সি থ্রিউ অ্যাওয়ে দ্য উইদার্ড ফলোয়ার্স, ঠিক আছে। সি থ্রিউ মানে সে ফেলে দিল, দ্য উইদার্ড ফলোয়ার্স, উইদার্ড মানে হচ্ছে যেগুলো শুকনো, আর ফলোয়ার্স মানে হচ্ছে ফুলগুলি। তারপরে রয়েছে ইউ শুড হেল্প এ উন্ডেড ম্যান, উন্ডেড মানে হচ্ছে যে ক্ষত বিক্ষত বা আহত, তো আহত একজনকে তো অবশ্যই সাহায্য করা উচিত, শুড মানে উচিত, আর হেল্প মানে হচ্ছে সাহায্য করা। এবার এখানে অ্যাক্টিভিটি 10 কী বলেছে, ফ্রম গ্রুপস মানে দলের মধ্যে কাজ করতে বলেছে, কি ডিসকাস অ্যামং ইউর সেলফ, তোমাদের নিজেদের মধ্যে ডিসকাস করতে হবে, আলোচনা করতে হবে, অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স দ্যাট দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেগুলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নাউন্স সেগুলোকে খুঁজে বের করতে হবে ইন দি অ্যাবাভ সেন্টেন্সেস, এই যে উপরের সেন্টেন্সের থেকে, এই যে 3টি সেন্টেন্স দেখা হলো, এই 3টি সেন্টেন্স থেকে। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে অব অ্যাক্টিভিটি 9 কোয়ালিফাই, আমি এখানে অ্যাক্টিভিটি 9-এ কোয়ালিফাই থেকে আমি কিছু বুঝতে পারলাম না, কারণ অ্যাক্টিভিটি 9-এ কোনো সেন্টেন্সই ছিল না, কারণ তোমরা দেখতে হবে অ্যাক্টিভিটি 9-এ কোনো সেন্টেন্স নেই, এখানে ওয়ার্ড দেওয়া রয়েছিল 4টি করে। তো এখানে আমার যা মনে হচ্ছে এই যে 4টি সেন্টেন্স রয়েছে, এই অ্যাভাব সেন্টেন্স বলতে এখানে বলা হচ্ছে। তো এখানটা করে আমাদের নাউন খুঁজে বের করতে হবে। এই যে স্টোন, স্টোনটা হচ্ছে নাউন, ডগ কুকুরটা নাউন, তারপর ফলোয়ার্স নাউন, আর এখানটা করে ম্যানটা নাউন, 4টে নাউন যে নাউনটাকে ডিসক্রাইব করছে সেগুলো, এই যে রোলিং, বার্কিং, উইদার্ড আর উন্ডেড, এগুলো হচ্ছে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। বুঝাতে পারলাম তোমাদেরকে। এবার অ্যাক্টিভিটি 11-এ এখানে বলেছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দি ফলোয়িং সেন্টেন্সে, এবার নিচের সেন্টেন্সে 5টি সেন্টেন্সের মধ্যে থেকে যেগুলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সেইগুলোকে আমাদের খুঁজে নিয়ে লিখতে হবে, তাদের নিচে দাগ দিতে হবে। একটা রয়েছে রুনা ইজ এ ট্রেন্ড নার্স, রুনা একজন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স বা সেবিকা। তো এখানে রুনার হচ্ছে নাম, একটা নাউন, নার্স মানে সে একটা নাউন, এই যে ট্রেন্ড, বুঝতে পারছো ট্রেন্ড হচ্ছে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তো নিচে আমরা দাগ দেওয়া হলো, আন্ডারলাইন করলাম। দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার, অর্থাৎ সেই যে কয়েদিটি পালিয়ে গিয়েছিল যে তাকে পুলিশ ধরেছিল। তো এখানটা করে যে প্রিজনার এটি নাউন, পুলিশও নাউন, তাহলে এই যে অ্যাবসকন্ডিং মানে যে পলায়নরত, যে পালাচ্ছে, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তিনি রয়েছে এ রাইজিং সান লুকস ব্রাইট, অর্থাৎ যে উদীয়মান সূর্যকে দেখতে উজ্জ্বল লাগে। তো এখানটা করে সানটা হচ্ছে যে নামের এটা নাউন, আর ব্রাইটটা হচ্ছে যে এখানটা করে উজ্জ্বল বুঝছে, এটা অ্যাডজেক্টিভ। তো এখানে রাইজিং মানে উদীয়মান, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। 4 নম্বর ডু নট বোর্ড এ রানিং বাস, অর্থাৎ চলন্ত বাসে ওঠো না। তো বাসটা নাউন এখানে, ঠিক আছে,
এই যে রানিং চলন্ত, এটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। 5 নাম্বার, দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল। তো এই যে স্লিপিংটা রয়েছে, অর্থাৎ ঘুমন্ত মেয়েটিকে সুন্দর লাগছে, তো স্লিপিংটা হচ্ছে যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। পার্টিসিপেল অ্যাডজেক্টিভে বোঝার একটাই বেশি উপায় যে সেগুলো নাউনের আগে আগে বসবে। দেখো সবগুলোর পরে একটি করে নাউন রয়েছে, নাউনের আগে বসবে এবং সেগুলোর শেষে হয় আইএনজি যোগ রয়েছে আর না হলে ইডি যোগ রয়েছে। এর পরবর্তীতে আমাদের এবার সবথেকে গুরুত্বপূর্ণ যেখানে যে ইনডাইরেক্ট স্পিচ এবং ডাইরেক্ট স্পিচ, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের সবথেকে প্রথম ধাপ, সেটাই আজকে তোমাদেরকে এখানে বোঝানো হবে। ভালো করে শুনবে, ঠিক আছে? লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ন্যারেশন চেঞ্জ তোমাদেরকে একদম ক্লাস 12 পর্যন্ত করতে হবে, তাই এই যে প্রথম ধাপটি শুরু হচ্ছে এটা স্কিপ করবে না, এখান থেকে হচ্ছে প্রথম শুরু হচ্ছে। প্রথমে রয়েছে রবি সেড আই অ্যাম গোয়িং। রবি বলেছিল আমি যাচ্ছিলাম। তো এই যে কথাটি বলছে যে রবি বলেছিল, তো এই যে সেড কথাটা রয়েছে এটা কী রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ অতীতকালে রয়েছে। যখন রবি বলেছিল, যে ভেতরের কথাটা কী বলছে এখানটা করে, যে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছিলাম, সেটা কি, সেটা এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ মানে রবি নিজে কথাটা বলছে, তখন এটাকে বলা হয় যে ডাইরেক্ট স্পিচ। তখন যে নিজে কথাটা বলছে সেটা ডাইরেক্ট স্পিচ হলো। এই যে নিচে এই কথাটা রয়েছে, যে আমরা যদি ওটা ইনডাইরেক্ট বলি, যে রবি বলেছিল যে সে যাচ্ছিল, রবি বলেছিল যে সে যাচ্ছিল। তো রবি বলেছিল, তারপর এই যে কথাটি দ্যাট, এটা যোগ করতে হবে, দ্যাট। তারপর এখানে আই বলতে কে, এখানে আই বলতে রবির কথা বলা হচ্ছে। এখানে রবি কি, এটা একটা ছেলে, তার ছেলের নাম অনুযায়ী হি হয়েছে। আর এখানে এই যে ভাবটি থাকবে এখানে, সেই ভাবটির যে টেন্সে থাকবে ভেতরেও কিন্তু সেই টেন্স করতে পারবেন, পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য তখন দ্যাট যোগ হয়ে যাওয়ার পর এটাকেও পাস্ট টেন্সে করতে হবে। এবং পাস্ট টেন্সে কি, এখানে যেই টেন্স থাকবে, এখানে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে, অ্যাম গোয়িংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ঘটমান বর্তমান। তো যখনই এখানে করবো সেটা, এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যেহেতু এখানে পাস্ট টেন্স ছিল তাই এখানেও পাস্ট টেন্স হয়ে যাবে। তাই এখানে হি বসলো, অর্থাৎ রবির জন্য হি বসলো, এবং হি এর জন্য যে বিভার্ব ওয়াজ বসলো, তারপর গোয়িং বসলো। তো এখানে বলছে দাস উই সি দ্যাট দেয়ার আর টু ওয়েস অফ রিপোর্টিং দ্য ওয়ার্ড অফ এ স্পিকার, অর্থাৎ কোনো কথা বলছে সেটাকে আমরা সাধারণত দুইভাবে বলতে পারি। উই মে কোট হিজ অ্যাকচুয়াল ওয়ার্ডস, অর্থাৎ যে কথাটি সে বলেছিল সেই কথাটিকে সেই কথাটিকে আমরা কোটের মধ্যে রেখে ব্যবহার করতে পারি। দিস ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ, এটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর বলছে উই মে রিপোর্ট হোয়াট হি সেড উইদাউট কোশ্চেন হিজ এক্স্যাক্ট ওয়ার্ড, অর্থাৎ তার যে বলেছিল সেই কথাটিকে কোশ্চেনের মধ্যে না রেখে সেটাকে আমরা যদি বর্ণনা করি, তো সেটাকে কি বলবে, দিস ইজ কল্ড ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্ট অথবা রিপোর্টেড স্পিচ, বুঝা গেল? এবার বলছে নোট দ্যাট, এটা লক্ষ্য করো যে রাখো যে ইনডাইরেক্ট স্পিচ উই ইউজ ইনভার্টেড কমা, অর্থাৎ যে ইনভার্টেড কমাটা আমরা ব্যবহার করি ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। টু মার্ক অফ দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার, অর্থাৎ স্পিকার যে কথাটা, অর্থাৎ যে বক্তা কথাটা বলছে সেই কথাটিকে একদম সঠিকভাবে বলার জন্য, মানে সে কী বলেছিল সেই কথাটিকে রাখার জন্য আমরা এই যে ইনভার্টেড কমার মধ্যে সেগুলো ব্যবহার করি, কারণ সেটা স্পিকারের উক্তি। ইন ইনডাইরেক্ট স্পিচ দিস ইজ নট ডান, কিন্তু ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয় না, কারণ সেখানে তার যে নিজস্ব কথা সেটা উক্তির মধ্যে রাখতে পারবো না, সেটাকে আমরা ভেঙে বলবো। হোয়াইল চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবো, দ্য ফলোয়িং পয়েন্টস শুড বি কেপ্ট ইন মাইন্ড, এই যে নিচে পয়েন্টগুলোকে মাথায় তোমাদের রাখতে হবে। এই যে 4টি পয়েন্ট মাত্র রয়েছে, 4টি পয়েন্ট, এই 4টি পয়েন্ট তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, তাহলেই কিন্তু ন্যারেশন চেঞ্জের প্রথম ধাপটি তোমরা শিখে যাবে। প্রথম পয়েন্টটা কী রয়েছে, ইনভার্টেড কমাস হ্যাভ টু বি রিমুভড হোয়াইল রিরাইটিং দ্য সেন্টেন্স, অর্থাৎ যে এই যে ইনভার্টেড কমাগুলো থাকে মাথায়,
অর্থাৎ এরকম যদি দেওয়া রয়েছে এই সেন্টেন্স লক্ষ্য করবে। তো প্রথমে যে ইনভার্টেড কমাটা যে তুলে দিতে হবে, যখন লিখবে তখন ইনভার্টেড কমা কিন্তু লেখা যাবে না ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে। 2 নম্বর রয়েছে দ্য কনজাংশন অর্থাৎ সংযোজক, যে দুটি সেন্টেন্স যোগ হচ্ছে, এই একটা সেন্টেন্স একটা ভাগ একটা ফ্রেজ একটা ফ্রেজ, তো এই দুটো সেন্টেন্স যোগ হচ্ছে, সেই যে সংযোজকটা দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাটটা সাধারণত ব্যবহার হয় এবং আরও অনেক কিছু ব্যবহার হয়, সেটা পরে জানবে। তো সেই দ্যাটটাই ব্যবহার করতে হবে। 3 নম্বর রয়েছে দ্য প্রোনাউন আই, এই যে ভেতরে আই রয়েছে, আইটা চেঞ্জ হয়ে এই যে এখানে যেই সাবজেক্ট থাকবে তার অনুযায়ী বসবে, ঠিক আছে, এখানে সেই অনুযায়ী বসবে। আর দ্য ভার্ব অ্যাম ইজ চেঞ্জ টু ওয়াজ, অর্থাৎ এই ভেতরে যে অ্যাম রয়েছে, অর্থাৎ এই যে ভাবটা রয়েছে, আমি বললাম কি এই যে এখানে যে ভাব থাকবে পাস্ট টেন্সে থাকে তাহলে এই ভেতরে এখানে যখন করবে তখন এখানে পাস্ট টেন্স করতে হবে। এই 4টি রুলস আমাদের মনে রাখতে হবে। উই অলসো নিড টু কিপ দ্য ফলোয়িং পয়েন্টস ইন মাইন্ড হোয়েন চেঞ্জিং ডাইরেক্ট স্পিচ ইন্টু ইনডাইরেক্ট। এই নিচে পয়েন্টগুলো মনে রাখতে হবে। কী কী পয়েন্ট? যে সিম্পল প্রেজেন্ট টেন্স, এই যে বললাম এটা সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে, তখন যখন এখানে যখন পাস্ট টেন্স থাকবে তখন যখন ইনডাইরেক্ট করবো আমরা, তখন এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে, ইনডাইরেক্ট ক্ষেত্রে সেটি সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে। তারপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বিকাম পাস্ট কন্টিনিউয়াস, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, শুধুমাত্র যে কালটা চেঞ্জ হবে, টেন্সটা চেঞ্জ হবে, কিন্তু যে টেন্সের যে ইয়েটা কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস, তারপর ইন্ডিপেন্ডেন্ট তাহলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। যেমন এখানটা করে রয়েছে ডাইরেক্ট স্পিচে হি সেড মাই সন ইজ রিডিং এ বুক, সে বলেছিল যে আমার ছেলে বই পড়ছে, ঠিক আছে। এটা যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন কী বলবো, যে সে বলছিল যে তার ছেলে বই পড়ছিল, তো তার ছেলে, এই যে হিস হয়ে গেল তখন মায়ের জায়গায়, যে তার হয়ে গেল হিস সন, তার ছেলে ওয়াজ রিডিং এ বুক, বই পড়ছিল। ওয়ার্ড এক্সপ্রেশন নিয়ারেস্ট ইন টাইম অর প্লেস আর জেনারেলি চেঞ্জড ইন্টু ওয়ার্ডস এক্সপ্রেসিং ডিস্ট্যান্স, দাস, নাও বিকেম দেন, অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে যে যেমন সময় এবং জায়গার যে জায়গাগুলো সেগুলো একটু চেঞ্জ করতে হয়। যেমন নাওটা চেঞ্জ হয়ে যায় দেনে, হেয়ারটা চেঞ্জ হয়ে যায় দেয়ারে, দাসটা চেঞ্জ হয়ে যায় শোতে, টু ডেটা চেঞ্জ হয়ে যায় দ্যাট ডে। কেন চেঞ্জ হয়? যখন সে কথাটা বলছে, এখানে দেখো লক্ষ্য করবে, দ্য চাইল্ড সেড, শিশুটি বলেছিল, আই অ্যাম স্টাডিং নাও, আমি এখন পড়া করছি। যখন আমরা ইন্ডিকেট করে তখন কী বলবো, যে শিশুটি বলেছিল যে সে এখন পড়ছিল, কি এখন কথা বলছে না, সে বলছে কথাটা আগে বলেছিল, যার জন্য সে পড়াটাও আগে করছিল, তাই সে তখন পড়ছিল, সে তখন পড়ছিল। তাহলে দ্য চাইল্ড সেড দ্যাট সি ওয়াজ স্টাডিং দেন, এই যে নাওটা এখন তো নয়, সেটা দেন, সেটা ঘটে গেছে, তার জন্য সেটা নামটা পরিবর্তন হলো দেনে। এবং বাকি যে নিয়মগুলো ছিল, যে চাইল্ড বসলো, সেট বসলো, তারপর এখানে সংযোজক যে কনজাংশন সেটা দ্যাট বসলো, এবং তারপরে যে আইটা চেঞ্জ হয়ে গেল, আইটা এখানে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী এখানটা করে সি হয়ে গেছে। এখানে হি লেখা যেতে পারতো, কারণ এখানে চাইল্ডটা যে ছেলে না মেয়ে কিছু বলা নেই, তো এখানে হি লিখলেও কোনো সমস্যা নেই, তো হি বসলো। এবং এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, সেম নিয়ম, এখানে নাউনটা চেঞ্জ হয়ে দেনে চলে আসলো। সেরকম ক্ষেত্রে আবার বলেছে রিতা সেড, রিতা বলেছিল আই লিভ হিয়ার, আমি এখানে বসবাস করি। তাহলে এই কথা যখন আমরা বলবো তখন কী বলবো, যে রিতা বলেছিল যে সে সেখানে বাস করে, সে সেখানে বাস করে, তাই তো। যখন রিতা ডাইরেক্ট স্পিচে বলছে, রিতা বলেছিল আমি এখানে বাস করি, তো এখানে জায়গাটা তো নয়, রিতা বলেছিল সে সেখানে বাস করে। তো যখন রিতা সেড হলো, তারপরে দ্যাটটা যোগ হলো, তারপরে এখানটা করে আই বলতে রিতার কথা, তাই সি ওখানে বসলো। আর ভার্ব এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে সিম্পল প্রেজেন্ট রয়েছে, তাই সিম্পল পাস্ট টেন্সে লিভড হয়ে গেল, আর হেয়ারটা চেঞ্জ হয়ে দেয়ার হয়ে গেল। এরকম ছোটো ছোটো রুলসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এর নর্মাল কিছু রুলস রয়েছে, পরবর্তীকালে আমি যখন নার্সিংয়ে ফুল ক্লাস করাবো তখন সমস্ত জিনিস বোঝানো হবে। এবার অ্যাক্টিভিটি 12 রয়েছে তোমাদের খুবই সহজ কাজ, যে আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইনডাইরেক্ট অর ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ কোনগুলি ডাইরেক্ট স্পিচ রয়েছে এবং কোনগুলি ইনডাইরেক্ট রয়েছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তো আমরা জানি যে ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে কী হয়, যে ইনভার্টেড কমাটা থাকে, আর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ইনভার্টেড কমাটা থাকে না। তাহলে বুঝতে পারছো যে প্রথম সেন্টেন্সটি হবে ডাইরেক্ট স্পিচ, প্রথমটি হলো ডাইরেক্ট
দ্বিতীয়টি হলো, দেখো এখানটা কোনো ইনভার্টেড কমা নাই, সেটা ইনডাইরেক্ট। খুবই সহজ জিনিস এগুলো। ডাইরেক্ট মানে হচ্ছে যে কথাটা একদম নিজে বলছে, নিজের উক্তি, সেটা হচ্ছে যে ডাইরেক্ট স্পিচ, সেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, সেটা হচ্ছে এটা দেখুন ডাইরেক্ট স্পিচ, এটি ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট ক্ষেত্রে সেটা ইনভার্টেড কমা থাকবে না, সেটা তার উক্তিটাকে যখন আমরা ভেঙে বলবো সেটা ইনডাইরেক্ট। বুঝতে পারলাম। এবার আমাদের যে স্টোরি রাইটিংটি রয়েছে, গল্প লিখতে হবে। আমি দেখো লিখেছি, খুব সুন্দরভাবে গল্পটি লেখা রয়েছে। গল্পটির এখানে হিন্টস দেওয়া রয়েছে, তো হিন্টসটা আমি আর পড়ছি না, তোমরা বইয়ের মধ্যে দেখে নেবে। একদম আমরা গল্পের মধ্যে ঢুকে যাব, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে হয়তো একটু বোরিং হতে পারে। তো এই গল্পটা এরকম যে, ওয়ান্স এ মার্চেন্ট ওয়াজ গোয়িং হোম থ্রু এ ডেন্স ফরেস্ট আফটার হিজ ট্রেডিং। অর্থাৎ ওয়ান্স মানে একদা, এ মার্চেন্ট এটা একটা বণিক, ওয়াজ গোয়িং হোম অর্থাৎ বাড়ি ফিরছিল, বাড়ি যাচ্ছিল, থ্রু এ ডেন্স ফরেস্ট একটা গভীর জঙ্গল দিয়ে, আফটার হিজ ট্রেডিং মানে তার ব্যবসার পরে, মানে ব্যবসা কমপ্লিট হয়ে গেছে তারপর আসছে বাড়ি, যার জন্য কী হবে, ব্যবসা হয়ে গেছে কমপ্লিট, তার জন্য তার কাছে অনেক টাকা ছিল। সো হি হ্যাড এ ব্যাগ অফ ফুল মানি, ফুল অফ মানি, ব্যাগ ফুল অফ মানি, অর্থাৎ সে তার কাছে এক ব্যাগ টাকা ছিল বা ধন সম্পদ ছিল। সাডেনলি হঠাৎ ইট ওয়াজ রেনিং হেভিলি, অর্থাৎ চরম বৃষ্টি শুরু হলো বা বৃষ্টি হতে লাগলো। দাস হি গট থ্রোলি ওয়েট, তাই সে একদম পুরো ভিজে গেল। বিং অ্যাংরি, রেগে গিয়ে, হি কাস্ট দ্য রেন, সে বৃষ্টিটাকে অভিশাপ দিতে শুরু করলো বা অভিশাপ দিল। ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময়ে, এটা কমা দেবে, ঠিক আছে, কমা দিতে ভুলে গেছি। তো ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময়ে, এ রবার কেম, একটি ডাকাত এসে উপস্থিত হলো। হি পয়েন্টেড হিজ গান অ্যাট দ্য মার্চেন্ট, সে তার যে বন্দুকটি বণিকের দিকে পয়েন্ট করলো। বন্দুকের ছবিটা আমি আঁকতে পারছি না, এই দেখো এরকম কই, যাই হোক। অ্যান্ড শট ইট, এবং ঘোড়াটা টেনে দিল, অর্থাৎ গুলি চালালো। বাট দ্য মার্চেন্ট ওয়াজ আনহার্ট, কিন্তু দেখো গুলিটা চালানোর পরেও সেই বণিকটি ক্ষতবিক্ষত, কিছু মানে কিচ্ছু হলো না, কোনো ক্ষতিই হলো না। কারণটা কি, দ্যাটস ওয়াই, এটাই যে এর কারণ, দ্য গান পাউডার বিকেম ওয়েট, অর্থাৎ সেই যে বন্দুকের যে ভেতরে বারুদটা থাকে, গান পাউডার, সেটি ভিজে গিয়েছিল। দ্য মার্চেন্ট ওয়াজ সেভড, অর্থাৎ বণিকটি বেঁচে গেল। অ্যান্ড থ্যাঙ্কড গড ফর দ্য রেন, এবং ভগবানকে বৃষ্টির জন্য ধন্যবাদ দিল। তো দেখো বৃষ্টিকে সে অভিশাপ দিচ্ছিল যে বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু সেই বৃষ্টি তাকে প্রাণ বাঁচালো। তাই আমাদেরকে কোনো জিনিসটাকেই আমাদেরকে ঘৃণা করা বা অপমান করা উচিত নয়, যায় না কোন জিনিস আমাদের কখন কাজে লেগে যায়। আজকে লাস্ট অ্যাক্টিভিটি এখানে রয়েছে, একটা প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে 70 ওয়ার্ডের মধ্যে, যে তুমি কোনো একটা জায়গায় গিয়ে দেখেছো একটা ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান, সেই দেখে সেখানে কী কী দেখলে এবং সেই ফুলের বাগানে কী কী রয়েছে এবং তোমার অনুভূতিটা কী রয়েছে সেই সম্পর্কে লিখতে হবে। তো আমি এটা লিখেছি, দেখে নাও। আই ওয়েন্ট টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস হাউস লাস্ট সানডে, অর্থাৎ গত রবিবারে আমি আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। মাই ফ্রেন্ডস ফাদার, আমার বন্ধুর বাবা, হ্যাজ এ গার্ডেন উইথ নার্সারি, অর্থাৎ তার একটা বাগান রয়েছে নার্সারি সহ। ইন উইন্টার, যেহেতু এখন শীতকাল, তাই শীতকালে, এ লট অফ পিপল কেম টু বাই স্যাপলিংস ফ্রম দেয়ার, অর্থাৎ সেখান থেকে অনেক মানুষ এসেছে, সেখানে অনেক মানুষ এসেছিলো সেই চারা গাছ কিনতে, কারণ এখন সবাই ফুল গাছ লাগায়। আই স মেনি ফলোয়ার্স প্লান্টস স্যাপলিংস, আমি ওখানে অনেক ফুল গাছ দেখলাম, এমনি গাছ দেখলাম এবং অনেক চারা গাছ দেখেছিলাম। আই অ্যাম চার্মড উইথ দ্য ভ্যারাইটিস অফ ফলোয়ার্স, আমি ফুলের যে রকম দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। তো এখানটা করে অ্যামটা এটা ওয়াচ করতে পারো, কারণ আমি এখানে অ্যামটা করেছি এই জন্যই যে আমি গত রবিবার দেখে এসেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত অবাক হয়ে রয়েছি সে ফুলের ভ্যারাইটিস থেকে, এত রকম ফুল হতে পারে, তার জন্য আমি কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে করেছি। দেয়ার আর প্লেন্টি অফ রোজেস, ম্যারিগোল্ডস, ডালিয়াস, সানফ্লাওয়ার্স অ্যান্ড সো মেনি, সেখানে রয়েছে গোলাপ ফুল, গাঁদা ফুল, ডালিয়া, সূর্যমুখী এবং আরও অনেক কিছু। তো এখানটা করে আবার প্রেজেন্টেন্স রয়েছে, আমি করেছি কী জন্য, কারণ সেখানে তো এখনও রয়েছে। আই অনলি গেস্ট অ্যাট দেম, আমি শুধুমাত্র তাদের দিকে একদৃষ্টে তাকিয়েছিলাম।
আই গট অ্যাডিক্টেড উইথ দ্য স্মেল অফ দ্য ফলোয়ার্স। অর্থাৎ সে ফুলের গন্ধেতে আমি একদম নেশার মতো হয়ে গেছিলো আমার। ইট সিম টু মি অ্যাজ হিভেন। এটা আমার কাছে স্বর্গের মতো মনে হচ্ছিল। মাই মাইন্ড ওয়াজ নট রেডি টু কাম ব্যাক হোম ফ্রম দেয়ার। আমার মনটা কোনো মতেই তৈরি হচ্ছিল না সেখান থেকে বাড়ি ফিরে আসতে। আই নেভার ফরগট দ্য গার্ডেন ফ্রম মাই মাইন্ড। আমার মন থেকে সেই বাগানের কথা আমি কোনোদিনই ভুলবো না। তো খুবই সহজভাবে আমি লিখেছি, দেখে নাও। ক্লাস 7-এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এই সুন্দর গল্পটি সমস্ত লেসনটি আজকে কমপ্লিট করানো হলো। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়নি, এবং কমেন্ট সেকশনে লিখে জানাবে যে কোনগুলি তোমাদের প্রয়োজন রয়েছে। আমি সেভাবে পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে পারবো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।